সমুদ্রের বুকে মানুষের বিচরণের ইতিহাস যতদিনের, জাহাজ ডুবির গল্পও চলছে ঠিক ততদিন ধরে। সম্প্রতি ইউনেস্কো প্রদত্ত একটি হিসাব অনুযায়ী এ পর্যন্ত বিশ্বব্যাপী সমুদ্রে ডুবে গেছে প্রায় ৩ মিলিয়ন জাহাজ। হাজার বছরের এই জাহাজ ডুবির ইতিহাস মানুষের মুখে মুখে ঘুরে ফিরে জন্ম নেয় রূপকথার। কিছু কিছু কাহিনী খুব সুন্দর করে নথিভুক্ত করা হয়েছে, আবার কিছু জাহাজডুবি ঘটেছে একেবারে ইচ্ছাকৃতভাবে। ইউনেস্কোর মতে স্থানীয়দের বাধার কারণে জলসীমায় অনুপ্রবেশ করতে না পেরে যে জাহাজগুলো ডুবে গেছে তার হিসাব কম বেশি জানা যায়। কিন্তু অন্য যে জাহাজগুলো মাঝ সমুদ্রে ডুবে গেছে তার সাথে মিশে আছে হাজারো রহস্য। সমুদ্রের ঢেউয়ের নয়, রহস্যময়ভাবে ডুবে যাওয়া বা সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া 5টি জাহাজের কাহিনী নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। হারিয়ে যাওয়া প্যাট্রিয়ট। অ্যারন বার, যুক্তরাষ্ট্রের তৃতীয় ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন কোষাগার সচিব আলেকজান্ডার হ্যামিল্টনকে দ্বৈত লড়াইয়ে হত্যা করে বেশ খ্যাতি অর্জন করেন। কিন্তু বারের জীবনে ধ্বংস ডেকে আনে অন্য এক মৃত্যু। তার কন্যা থিওডোসিয়া মাত্র 29 বছর বয়সে হারিয়ে যায় সমুদ্রের বুকে। প্যাট্রিয়ট নামক একটি জাহাজ থিওডোসিয়া সহ বেশ কয়েকজন যাত্রী এবং নাবিককে নিয়ে অদৃশ্য হয়ে যায় চিরদিনের মতো। 1812 সালের ডিসেম্বরে দক্ষিণ ক্যারোলিনা থেকে নিউ ইয়র্ক শহরে যাচ্ছিল প্যাট্রিয়ট। থিওডোসিয়া বার যাচ্ছিলেন বাবার সাথে দেখা করতে। জাহাজটিকে শেষবারের মতো দেখা যায় 1813 সালের 2রা জানুয়ারি। সে রাতে সমুদ্রে উত্তাল ঝড় উঠে। উত্তর ক্যারোলিনা থেকে এমনই একটা খবর পাওয়া যায়। তারপর জাহাজটির কি হয়েছিল সে খোঁজ পাওয়া যায়নি আর কখনো। বার তার বাকি জীবন নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন যে জাহাজটি ডুবে গেছে আর তার মেয়ে মারা গেছে। কিন্তু গুজব ছড়িয়ে পড়ে জাহাজটি সম্পর্কে। কেউ কেউ বলেন প্যাট্রিয়ট একবারও ঝড়ের কবলে পড়েনি, বরং জলদস্যুরা আক্রমণ করে যাত্রীদের যাবতীয় মালামাল লুট করে তাদের খুন করে। বছরের পর বছর ধরে আশায় বেঁচে থাকেন অনেকে। থিওডোসিয়া হয়তো বেঁচে আছে, সে হয়তো কোনোদিন ফিরে আসবে বাবার কাছে, অনন্ত তার লাশ ভেসে উঠবে সমুদ্রের পাড়ে। কিন্তু বিধিভাম, এমনটা আর হয়নি কখনো। তবে অবাক করা ব্যাপার হলো 1869 সালে উত্তর ক্যারোলিনার এক বাড়িতে এক নারীর পোর্ট্রেট পাওয়া যায়, যার চেহারা হুবহু থিওডোসিয়ার সাথে মিলে যায়। খোঁজ নিয়ে জানা যায় ওই বাড়ির কয়েকজন সদস্য জলদস্যু ছিল। তারা নাকি থিওডোসিয়াকে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা করায়। কিন্তু যাত্রার দীর্ঘ ধকল আর এই অনাকাঙ্ক্ষিত আক্রমণে হতবিহ্বল থিওডোসিয়া সেখানেই মারা যান। চিকিৎসারত সেবিকাকে জানান নিউ ইয়র্কে বাবাকে উপহার দেওয়ার জন্য ছবিটি নিয়ে যাচ্ছিলেন তিনি। আফসোস, ছবিটি উদ্ধার করা গেলেও বাবার কাছে আর পৌঁছায়নি তা। মেয়ের জাহাজডুবির 23 বছর পরেই মারা যান অ্যারন। দ্য মেরি রোজ। ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির আমলে নির্মিত একটি রণতরী দ্য মেরি রোজ। রাজা হেনরি সিংহাসনে আরোহণের অব্যাহতি পরেই অর্থাৎ 1509 সালের দিকে বানানো হয় এই জাহাজটি। সমুদ্রযাত্রার ইতিহাসে প্রথম দিকে ফ্রান্সের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেয় মেরি রোজ। তবে তখন তার ভূমিকা ছিল অনেকটা স্টোর রুমের মতো, অর্থাৎ অন্য যুদ্ধ জাহাজ থেকে লুণ্ঠিত মাল পরিবহনের জন্য ব্যবহার করা হতো এই জাহাজটিকে। 1545 সালে রাজা অষ্টম হেনরির সাথে গণ্ডগোলে জড়িয়ে পড়েন পোপ। রাজার একের পর এক বিয়ে এবং ইউরোপের রাজতন্ত্রের সাথে ক্রমবর্ধমান সংকটপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ফায়দা নিয়ে ফোর্টস মাহুতে ইংল্যান্ডের উপর আক্রমণের চেষ্টা চালায় ফ্রান্স। এই যুদ্ধে মেরি রোজকে প্রথমবারের মতো রণতরী হিসেবে ব্যবহার করা হয়। কামান থেকে চলতে থাকে তীব্র গোলাবর্ষণ। এই যুদ্ধের কোনো এক ফাঁকে প্রায় 300 নাবিক ও যোদ্ধা নিয়ে ডুবে যায় মেরি রোজ। কেউ তা ঠিক মতো বলতে পারেনি। এতগুলো তাজা প্রাণ নিয়ে কোথায় সলিল সমাধি হলো এই রণতরীটির তা আজ পর্যন্ত জানা যায়নি। তবে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয় একটি জাদুঘর। সাম্প্রতিক কিছু গবেষণায় মন্তব্য প্রকাশ করা হয়েছে খুব সম্ভবত সমুদ্রের উত্তাল ঢেউ জাহাজটিকে ভাসিয়ে নিয়ে গেছে দূরের কোনো উপকূলে, অথবা ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের ফলে ডুবেও যেতে পারে মেরি রোজ, কিংবা অপর যুদ্ধ জাহাজের গোলার আঘাতে জাহাজ ফুটো হয়ে পানি ঢুকে তলিয়ে যাওয়া অসম্ভব নয়। 1982 সালে মেরি রোজ বলে যে জাহাজটিকে উদ্ধার করা হয়েছে তা আসলে মেরি রোজ কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে, কারণ এই মেরি রোজ উপরোক্ত প্রশ্নগুলোর বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেনি। জাহাজটি রাখা হয়েছে মেরি রোজ জাদুঘরে। এ পর্যন্ত প্রায় 5 লক্ষ দর্শনার্থী জাহাজটি দেখতে এসেছেন। দ্য হ্যানলে। গৃহযুদ্ধ চলাকালীন সাবমেরিন HL হানলে আদতে 3বার জাহাজডুবির সম্মুখীন হয়। 1863 সালে প্রথমবারের মতো সমুদ্রে নামানো হয় হানলেকে।
একদম শুরুর দিকে বেশ উন্নত একটি রণতরী হিসাবে ইতিহাসে সমাদৃত এটি মিত্রপক্ষের নেভি অফিসার থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের অবরোধকে গলা টিপে হত্যা করার চেষ্টায় লিপ্ত শার্লস্টন হারবার পর্যন্ত কতজনকে সে সাওয়ারি বানিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। প্রথম মিশনে ডকের কাছে এক জলাবদ্ধ জায়গায় অদৃশ্য কিছু শেকড় বাকড় জাহাজটিকে টেনে নিয়ে যায় পানির নিচে। হানলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে 5 জন লোক মারা যায় সেবার। উদ্ধার অভিযান চালিয়ে খুঁজে বের করা হয় হানলেকে। কয়েক মাস পরে আবার যাত্রা শুরু করে দেয় সে। কেউ একজন এর বাল্ব খোলা রেখে কাজে চলে যায়, যার ফলে মোট 8 জন ক্রুকে সাথে নিয়ে ডুবে যায় হানলে। একের পর এক বিপর্যয়ের পরেও নৌবাহিনীর পরাস্ত করতে পারেনি হানলে। তাদের আশা ভরসার এই প্রতীককে আবারও বের করে 1864 সালে ফেব্রুয়ারি মাসে কাজে নিযুক্ত করা হয়। এবার ইউএস হোসারটেনিককে ধাক্কা দিয়ে ডুবিয়ে 5 জনকে হত্যা করে হানলে। এই দুর্ঘটনায় অবশ্য হানলের নাবিকদের জন্য আত্মঘাতী হিসাবে প্রতীয়মান হয়। 1995 সালের আগ পর্যন্ত সাবমেরিনটির কিংবা এর নাবিকদের কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসাবশেষের শিকারীরা প্রায় 22 বছর আগে খুঁজে বের করেন হানলেকে। ভেতরে ছিল 8 নাবিকের কঙ্কাল। 2000 সালে ভেসে উঠে ডুবে যাওয়া হানলে। এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি শেষ মিশনে কী এমন হয়েছিল সাবমেরিনটির সাথে যা তাকে এভাবে ধ্বংস করে প্রায় নিচ্ছিন্ন করে ফেলে। দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শিপ 9/11 এর পর গ্রাউন্ড জিরোকে নতুন করে ঢেলে সাজানোর সময় নির্মাণ শ্রমিকরা অস্বাভাবিক কোনো কিছু দেখা পায়। টুইন টাওয়ার যেখানে দাঁড়িয়েছিল তার দক্ষিণ দিকের মাটির নিচে কাঠের একটি জাহাজের সন্ধান পায় তারা। কঙ্কালসার অবস্থা জঞ্জালের মতো পড়ে আছে ওটা। কেউ জানে না কোত্থেকে এলো এই জাহাজ। প্রায় 4 বছর পর গাছের গুড়ির বলয় থেকে প্রত্নতাত্ত্বিকরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জাহাজ নামে একটি পরিচিত পাওয়া জাহাজটি সম্পর্কে সাধারণ কিছু তথ্য উদ্ধার করেন। জানা যায় জাহাজটি 1770 সালে শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল। সে সময় এই ধরনের জাহাজ বানানো চলছিল ফিলাডেলফিয়ায়। কিন্তু ফিলাডেলফিয়া থেকে এই জাহাজ কীভাবে নিউ ইয়র্কে আসলো, এর মালিকই বা কে ছিল, সেই প্রশ্নের উত্তর বোধ করি আর জানা সম্ভব হবে না কখনো। দুর্ঘটনাবশত ম্যানহাটনের কাছাকাছি কোথাও ডুবে গিয়েছিল জাহাজটি, এমনটাই মনে করেছেন গবেষকরা। আবার এমনও হতে পারে প্রাচীন কোনো বিশ্বাস অনুযায়ী টুইন টাওয়ারের স্থায়িত্ব বাড়ানোর জন্য স্বেচ্ছায় কেউ মাটির নিচে ফুতে রেখে যেতে পারে এটি। কিন্তু 1970 সালে নির্মিত একটি ভবনের জন্য 1770 সালের একটি জাহাজ ব্যবহার করার বিষয়টি খুব একটা গ্রহণযোগ্য নয়। মহামূল্যবান সেন্ট জোস প্রায় 307 বছর ধরে স্প্যানিশ গ্যালিয়ন বা রণতরী সেন্ট জোস নিখোঁজ ছিল। তার সাথে নিখোঁজ ছিল রাশি রাশি স্প্যানিশ গুপ্তধন, যা অষ্টাদশ শতাব্দীতে ইংরেজদের বিরুদ্ধে ব্যবহৃত হতো যুদ্ধাস্ত্র হিসাবে। সোনা, রূপা, হীরাচুনি, পান্না সহ অসংখ্য দামি দামি রত্নবাহী এই জাহাজ স্পেন থেকে দক্ষিণ আমেরিকা যাচ্ছিল। পথের মধ্যে 1708 সালে 4টি ইংরেজ জাহাজের সাথে যুদ্ধ বাধে তার। এই যুদ্ধে প্রাণ হারায় মোট 600 নাবিক। কিন্তু দুর্দান্ত সব অস্ত্রশস্ত্র আর দক্ষ নাবিক থাকার পরেও কেন সেন্ট জোস হারিয়ে গেল তার উত্তর আজও মেলেনি। কেউ কেউ বলেন সেন্ট জোসের ফার্ডার রুমে আগুন ধরে গিয়েছিল। আবার কারো কারো মতে ইংরেজদের গোলাবর্ষণের সামনে টিকতেই পারেনি স্প্যানিশরা। সে যাই হোক না কেন, 2015 সালের ডিসেম্বর মাসে উদ্ধার করা হয় জাহাজটিকে। তারপর থেকে একদিকে জাহাজের মালিকানা নিয়ে শুরু হয় বিরোধ, অপরদিকে উদ্ধারকৃত গুপ্তধন নিয়ে তৈরি হয়েছে লুকোচুরি। 2017 সালের জুন মাসে কলম্বিয়া সরকার জাহাজটি উদ্ধার করার জন্য একটি সরকারি বেসরকারি পার্টনারশিপের ঘোষণা দেয়। যদিও একটি বেসরকারি প্রতিষ্ঠান বহু আগে থেকে সেন্ট জোস উদ্ধারের কৃতিত্ব দাবি করে আসছিল।